আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজকে আমাদের অতিথি হিসেবে আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনার এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমার পাশে থাকার জন্য, উৎসাহ দেওয়ার জন্য। ব্যানার এবং হেডলাইন দেখে বুঝছেন যে কি বোঝাতে চেয়েছি। যদি না বুঝতে পারেন তাহলে সেটা বলছি। আমি বলছি হাত পা ধরে, ভারতের হাত পায়ে ধরে বাঁচার চেষ্টা। না ভাই, আপনারা যারা ভাবছেন যে আমি কোনো ইয়ের কথা বলছি কিনা, ওই যে কি জানি মাউয়া কাউয়া ছিঁড়া ফেলা সেই বেটার খুনিরা কিনা, না 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 না, তারা না, অন্য কিছু লোকের কথা বলছি। এই যে সারাদিন চিল্লাইতো না বঙ্গু, মূর্খ বঙ্গুরা, ঢাকা না দিল্লি, দিল্লি ঢাকা, ঢাকা না দিল্লি চিল্লাইতে, যে ওদের কথা বলছি। ওহে মূর্খ জাতি, হঠাৎ কি হলো? এই যে ইরানের সাথে আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধ, তাতে তোদের তেল নাই। 8 ঘন্টা 10 ঘন্টা মোটরসাইকেল নিয়ে দাঁড়াইয়া থাকোস, পেট্রোল পাম্পে তেল পাস না। তো এখন সেই ঠিক ভারতরে আবার আব্বাড়াইকা তেল আনছিস। তো সে তেলটাও আনছিস কিভাবে? সেই পাইপলাইন, যে পাইপলাইনের কথা বলে বলে তোরা বলতি যে আমাদের তেল গ্যাস সব ভারতকে দিয়ে দিয়েছে আওয়ামী লীগ সরকার। ওরে হারামির বাচ্চারা, আওয়ামী লীগ সরকার ভারতের তেল গ্যাস, তোদের নিজেদেরই ফকিরনি চলতা রাস্তা 5 দিনের তেল গ্যাস নাই, তোরা আবার ভারতরে দিবি। তো তোদের আব্বা কোথায় এখন? তোদের সে পাকি বীজের আব্বারা কোথায়? তোর আব্বাদের খবর দেখছস? তোদের আব্বারা অলরেডি স্কুল কলেজ মাদ্রাসা সব বন্ধ করে দিছে। কইছে যে আলো জ্বালাইস না, লাইট জ্বালাইস না, তেল নাই, তেল পাবো না। ওই ফকিরনির বাচ্চার তো এমনিই নাই। কই ওই ফকিরনির বাচ্চা এখন তো করে জাহাজ বেড়া পাঠায় না? এখন কেন 5,000 মেট্রিক লিটার তেল ডিজেল ভারত থেকে আনতে হয় রে? এইভাবে এখন আনতে হয় কেন? কি কবি, কি কস এখন জানি, কি 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 কইতেছস? পয়সা দিয়া? এ হারামির বাচ্চা, পয়সা দিয়া তোর আব্বাগো থেকে কিন, আমেরিকি থেকে কিন না এখন তেল। পয়সা দিয়ে এখন তুই পাকিস্তান থেকে কিন। ওই ফকির পুত্র তো নিজেরই তেল নাই, পয়সা দিলে কি তোর পয়সা খাইয়া বইয়া যাবো গা। তোর পয়সা খাইয়া কবে যে ভাই এখন নাই আর নাই, ফের কি তেল আছে? তোরা আমেরিকা আব্বার থেকে এখন তেল কিন, তোর অন্য মিডল ইস্ট আব্বাদের থেকে তেল কিন না। এখন তেল কারো থেকে পাস থাকেন। এখন কেন আবার ভারতের হাতে পায়ে ধরতে? ভারতের ওইটাও এখন চুষতে হয় যে আপনি আব্বা আমারে বাঁচান। তেল বিশাল এক জিনিস, পাশাপাশি রাষ্ট্রের সাথে সম্পর্কর যে কত বড় জিনিস, পাশাপাশি এটা রাষ্ট্রের সাথে সম্পর্ক থাকলে যে কি জিনিস সেটা এখন বুঝ। আরে পাশের, তুই মারা গেলে ঘরের ভিতরে তোরে পাশের বাড়ির লোক আইসা প্রথমে দাফন কাফনের ব্যবস্থা করব। তোর আত্মীয় স্বজন আইব আরো অনেক দিন পরে, আবার কেউ কোথাও আইব না তোর জানা যায়, আশপাশের বাড়ি আলারা আইব। আর তোরা কি কস? ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি, যা এখন যা জ্বালাইয়া দে ইন্ডিয়ান এম্বাসি। এখন যে ইন্ডিয়ান এম্বাসি জ্বালাস না কেন? এখন কস না কেন? এখন পাইপলাইন উড়াইয়া দে যে না এই হিন্দু ডিজেল নমুনা। ও আচ্ছা, এখন ভালো লাগে না? হিন্দুস্তানের ডিজেল পোড়াবি মোটর সাইকেলে, বউ বাচ্চা নিয়ে সেই মোটর সাইকেলে ঘুরবি হিন্দুস্তানি তেল দিয়া। এরপরে বাজার থেকে হিন্দুস্তানি কাপড় চোপড় কিনবি। এরপরে হিন্দুস্তানের আলু পটল তেল সব খাবি, মাইকা খাবি, পোলট্রি মুরগি খাবি, নাকি গরুর মাংস। আবার হিন্দুস্তানি ওই গরু ছাড়া তো তোকে চলে না। ওই যে বোল্ডার গরু, সাদা গরুর মাংস ছাড়া তো খাইতে পারস না, কারণ তোকে দেশে যেসব গরু এটা তো ইঞ্জেকশন মারা গরু, ফুলাইন্না গরু। এই মাংস না, একটু বলদ গরুর মাংস খাইতে হয় তোদের। এগুলা খাবি, আবার ইন্ডিয়ার বিরুদ্ধে কথা কবি, নাকি? তো এখন এই তেল যে জ্বালাবি, তেল দিয়া যে ঘুরবি, তেল দিয়া যে বউ বাচ্চারে নিয়ে যাবি, তখন তোরা হিন্দু হয়ে যাবি না রে হারামির বাচ্চারা? কিরে, পলিটিক্সের কিছু বুঝস তোরা? বঙ্গু মুমিন, আর তো কোনো মুমিন কইতেও লজ্জা লাগে। কিসের তোরা মুমিন আর কিসের তো কাছে ওই তোরা, তোদের কাছে ইসলাম? তোরা তো কাফেরই ইসলাম। তোরা হচ্ছে যে এজিদ ইসলাম, এজিদ। বাংলাদেশের যত মুসলমান আছে সব এজিদ, কোনো একটা মুসলমানও নাই। তো এখন এই যে তেল নিয়ে গন্ডগোল, যদি আগামী আর 15 দিন এই যুদ্ধ চলে, এরপরে কি হইব? তোর কাছে সেই পরিমাণ ডলারও নাই যে ডলার দিয়া তোরা আইসা কিনবি। কারণ হচ্ছে যেই মিডিল ইস্ট পার্টি যারা ডলার পাঠাইবো, তো করে রেমিটেন্স পাঠাইবো, হেগো বেতন বন্ধ হয়ে যাবো 2-1 দিনের ভিতরে, কাম বন্ধ। খোঁজ নিয়ে দেখ আত্মীয় স্বজন ম্যাক্সিমাম ঘরে ঢুকে গেছে গা।
আমার এরকম বহু পরিচিত আছে, হেরা কাজে ভাই আমাকে দোকানে দোকানদারিও চলে না, 100 রিয়াল বেচতে পারি না, ঘর ভাড়া দিমু কেমনে, খানা খরচ চালামু কেমনে, আর দেশে পাঠামু কেমনে। তো সব শেষ। যদি 15 দিন 20 দিন এভাবে চলতে থাকে, আর যদি 6 মাস চলে, তাহলে তো তোকে বঙ্গু মোমেনদের কি অবস্থা। আমারও কোনো সমস্যা নেই, কিন্তু আমরা কিন্তু দেশের বাইরে আছি, বড় মজায় আছি। এখানে বাড়ছে, বাড়ে না যে তা নাই, 14 সেন্টস বাড়ছে। তো 14 সেন্টস বাড়লো কি, বা আমার তো কোনো সমস্যা নাই, আমার গাড়িও নাই, ঘোড়াও নেই। আমি তো ভাই মেট্রোতে আর টিউবে চড়ি, আমি তো হাইটটা মাইরা দিই, আমার তো আর খরচ বাড়ে নাই। জিনিসপত্রের দাম কিছুটা বাড়বো, এইটাও আবার সরকার আমগুলো ম্যানেজ করে দিব, যা বাড়বো তাও আবার ম্যানেজ করে দেবো, কোনো সমস্যা নেই আমগো। কিন্তু তোকে বঙ্গুকো কি অবস্থা, যারা দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, তাকে কি অবস্থা এখন? এখন কোথায়? এখন কি পিন্ডি? পিন্ডি যাও না এখন বাবারা, এখন দিল্লির সব ভাল লাগে। এখন নরেন্দ্র মোদী মুইতা দিলে এই মুতো খাবি তোরা, দেই যাবার ওই যে পাইপলাইন দিয়া নরেন্দ্র মোদীর মুতো ঢুকতেছে হয়তো, নরেন্দ্র মোদী প্রতিদিন মুইতা দিতেছে কিন্তু পাইপলাইনে, এই মুতো তোরা এখন খাবি। তোদের এই খাওয়া ছাড়া উপায় নেই। তার হাত পায়ে ধরে এই যে মালিশ শুরু করছস, বেশি দিন নাই সব চুইসাও দিবি তোরা, এমন চষা চুষবি তোরা যে তোকে চষাই বন্ধ হইব না। নমস্কার, আমি তরুণ ঘোষ। প্রত্যাশা মতোই তারেক রহমানের চীন সফর দুই দেশকে নাড়িয়ে দিয়েছে। গতকাল মার্কো রুবিও ফোন করেছিলেন ডক্টর জয়শঙ্করকে, মানে ওদের বিদেশমন্ত্রী মার্কো রুবিও, আমাদের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্করকে। তারেক রহমানের বিদেশ সফর নিয়ে, চীন সফর নিয়ে তাদের মধ্যে দীর্ঘ বাক্যালাপ হয়। তারপরে স্থির হয় আগামী বছর ট্রাম্প আসতে পারেন ভারতে। এই দেখুন, এখন কি কি নিয়ে আলোচনা হবে সেটাও এখানে ডিটেলে লেখা আছে। আজকে আমার ভিএনটা চলছে না, যেটা এডিটিং করে সেটা চলছে না বলে আমি স্ক্রিনে এটাকে দিতে পারছি না। তো যা বলা হচ্ছে, বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি এবং সন্ত্রাসবাদ যেভাবে মাথাচাড়া দিয়েছে, তাতে বিশ্ব আর বসে থাকতে পারে না। এটা মার্কো রুবিওর কথা। বিশ্ব আর বসে থাকতে পারে না। বিশ্বের কাছে একটা বার্তা যাচ্ছে যে একটা দেশ ধীরে ধীরে সিরিয়া, লেবাননের দিকে পৌঁছে যাচ্ছে। এতে ভারতের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। আমরা বুঝি, অবস্থার সৃষ্টি তো আপনারাই করেছেন, সৃষ্টিকর্তা আপনারা। কথা শোনাতে ছাড়েনি, সৃষ্টিকর্তা তো আপনারাই। আপনারা তো ধোয়া তুলসী পাতা নন। আপনারা এই সমস্ত কর্মকাণ্ড করে সিআইএ কে দিয়ে, ডোনাল্ডুকে দিয়ে একটা সরকারকে উচ্ছেদ করে একটা শান্ত দেশকে আপনারা অশান্ত করে দিয়ে এখন আপনারা ভারতের সঙ্গে আলোচনা করার জন্য আসতে চাইছেন। আসুন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। মার্কো রুবিও ওই পথে আর না গিয়ে তারপর বলেন চীন সফরকে আপনারা কিভাবে দেখছেন, মানে তারেক রহমানের চীন সফরকে। তখন মার্কো রুবিওকে জয়শঙ্করজি বলেছেন যে এখনো এই বিষয়ে তো তেমন কোনো চুক্তি তো হয়নি, যেমন তিস্তা মহাপ্রকল্প, সে বিষয়ে কোনো চুক্তি হয়নি, বিমান কেনা নিয়ে চুক্তি হয়নি। তাছাড়া দেশটা ঋণে ডুবে আছে। যদি এই সমস্ত চুক্তিভুক্তি হয়ও, বিনা পয়সায় তো হয় না। আর আমি যেটা বলেছিলাম আপনাদের, একদিনে আমি টাকা দিলাম দিয়ে 17টা কি 20টা বিমান নিয়ে এলাম, তা তো হয় না। আমরা রাফেল কিনছি 24টা না 36টা। এই রাফেল 2036-এ গিয়ে আমাদের ডেলিভারি হবে, মানে একটা দুটো করতে করতে 2036-এ আমাদের পুরো ডেলিভারি কমপ্লিট হবে। টাকা দিলেই হলো না। টাকা দেওয়ার পরবর্তী সময় এটা তো এক গাড়ির শোরুম নয় যে এটা সাজিয়ে রেখে দেবে। যুদ্ধ বিমান দিয়ে কি হবে? ভারতের সঙ্গে লড়বে নাকি মায়ানমারের সঙ্গে লড়বে? কার সঙ্গে লড়বে?
বাংলাদেশ সেনাবাহিনীর কি সেই শক্তি রয়েছে, সেই গোলা বারুদ রয়েছে? সে প্রশ্নকে আমি দূরে ঠেলে রাখছি। এখন বর্তমানে যে অবস্থার সৃষ্টি হয়েছে, আমি কালকে যেটা থাম্বনেলে দিয়েছিলাম যে বাঁশে তেল লাগানো হচ্ছে, দেখুন তেলটা কিন্তু লাগানো হচ্ছে। এখন কিন্তু এই তেল কিন্তু বাঁশ এখন কিভাবে পশ্চাৎ দেশে পতিত হবে সে আমি জানি না, তবে কিছু একটা বড় সড়ো হতে পারে। ট্রাম্পের আসার কথা ছিল নভেম্বর অথবা ডিসেম্বরে, কিন্তু সেই সময়তে তার আগে পরে বেজিংয়ের আমাদের রাষ্ট্রপতি এবং পুতিনের রাশিয়ার রাষ্ট্রপতি দুজনেই এখানে আসছেন। আমি বারবার আপনাদের বলেছি ডেট এখনো ঠিক হয়নি, কিন্তু ওই সময়ের মধ্যেই আসবেন। G7 এর কথা G7 বলছি, আমাদের RIC এবং ব্রিক্সের ব্যাপারে। তো একজন লিখেছেন কোয়াডের সঙ্গে এটা মিল খায় না। বাস্তবতায় কোয়াড আলাদা, কোয়াড একটা আলাদা বিষয়, আর ব্রিক্স আলাদা, RIC আলাদা। তাকে আমি একটুখানি ঘেঁটে ফেটে দেখতে বলবো, গুগল দেখতে বলবো। নিশ্চিত না হয়ে কেমন এটা অবাস্তব বলে তিনি বললেন আমি জানি না, তো আমি নামটা আমার মনে নেই। তো যাই হোক, এখন শুধু আসছেন দুটো ব্যাপারে আসছেন ট্রাম্প। একটা হচ্ছে বাণিজ্য চুক্তি। ট্রাম্প হয়তো নেক্সট ইলেকশনে উতরে যাবেন। মিড টার্ম ইলেকশনে। এখন তার কাছে একটা বড় সমস্যা হয়ে গেছে এই বাণিজ্য চুক্তি। বাণিজ্য চুক্তির একটা চূড়ান্ত ফয়সালা উনি করবেন, এটা মার্কো রুবিও বলেছেন। আর দ্বিতীয় হচ্ছে, এবার মুখে নয়, এবার চুক্তি করা হবে বাংলাদেশ এবং বাংলাদেশের ব্যাপারে ভারত ও আমেরিকার মধ্যে লিখিত চুক্তি, মানে যৌথভাবে একটা সিদ্ধান্ত নিয়ে বা একটা কিছু করে বাংলাদেশকে ঠান্ডা করা। এটা হচ্ছে মোটামুটি ট্রাম্পের সফরের যে বিবরণী, সেই বিবরণী এই কাগজটার মধ্যে লেখা রয়েছে। যে কাগজটা আমি বারবার পড়লে পরে অনেকেই আমাকে বলে যে আপনি বারবার পড়ে সময় নষ্ট করেন, আপনি নিজের ভাষায় বলুন না। আমি ওই জন্য তাদের কথা, দর্শকরা হচ্ছে ভগবান, তাদের কথা সবসময় শুনতে হবে। দর্শক যদি বলে আপনি সারাংশ বলুন, আমি সারাংশই বলে দেবো। দর্শক যদি বলে না আপনি পেপার কাটিং দিয়ে আমার দেখান, যদিও আজকে আমি দিতে পারবো না, কারণ ভিএনটা খারাপ মানে কি, ওটাকে আনইনস্টল করে আবার ইনস্টল করতে হবে, নইলে পরে গন্ডগোল হচ্ছে। তো তারেক রহমান তো পেলেন না, কিছুই হাতে এলো না। কিছু প্রতিশ্রুতি এসছে, যে প্রতিশ্রুতি বাস্তবায়ন হওয়া অত্যন্ত কঠিন। আর কিছু বাজে প্রতিশ্রুতি, মান্ডারিন ভাষা শিখে কি হবে? কর্মসংস্থান, আমরা বৈদ্যুতিক সহযোগিতা, মান্ডারিন ভাষা শিখে কি হবে? কর্মসংস্থানের ব্যাপারটা আপনি শিখে তুলে রাখুন। কারণ চীনে এখন যে অর্থনৈতিক অবস্থা, বিভিন্ন আছে ভুতুরে সিটি হয়ে রয়েছে, ফ্ল্যাট বিক্রি হচ্ছে না, ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে। চীনের অবস্থা কিন্তু, অর্থনৈতিক অবস্থা কিন্তু খুব ভালো নয়। সেক্ষেত্রে চীন যে টাকা দেবে না, সে কথা কিন্তু আমি আগেই বলেছিলাম। এখন যতই আপনাদের সরকার, বাংলাদেশ সরকার যতই ড্রাম পেটাক না কেন, বাস্তবতা এটা যে আপনাদের মূলও ধরিয়ে দিয়েছে। কিন্তু এবার সব থেকে বড় কথা হচ্ছে, সেই সর্বনাশের একেবারে গোড়ায় ঘা দিয়ে দিয়েছেন। মানে দুই সাপের মাথায় পা তুলে দিয়েছেন, বিষধর সাপের। ভারত একটু ধীরে করে, কিন্তু আমেরিকার ধৈর্য নেই।
আমেরিকা যা করবে ধারার করবে। ভারত কি, ভারত আস্তে আস্তে একটা রাজনৈতিক নেতাকে ওখানে দিয়েছে, এরপরে নেপালে ওখানে পাঠাবে, ওখানেও একজন রাজনৈতিক নেতাকে পাঠাবে। যেসব জায়গায় গন্ডগোল আছে সে সমস্ত জায়গায় এই রাজনৈতিক পূর্ণ মন্ত্রিত্বের মর্যাদা দিয়ে তাদেরকে পাঠানো হবে। তো এখন এই অবস্থার মধ্যে আপনারা কিন্তু একটু কঠিন সময়ের মধ্যে রয়েছেন। একটা প্রসঙ্গ বলতে ভুলে গেছিলাম, জয়শঙ্করজি এটা বলেছেন যে আপনারা যে প্যাঁচটা লাগিয়ে রেখে দিয়েছেন, এই যে গোলামি চুক্তির প্যাঁচটা লাগিয়ে রেখে দিয়েছেন, সেটা কি হবে? তখন মার্কো রুবিও বলেছে প্যাঁচ আমরাই লাগিয়েছি, আমরাই খুলে দেবো, যখন সময় আসবে তখন আমরাই খুলে দেবো, তুলে দেবো বা খুলে দেবো, কিছু একটা বলেছেন আর কি, যেটা এখানে পরিষ্কার করে লেখা হয়নি, শুধু লেখা হয়েছে গোলামি চুক্তির ব্যাপারে যেটা বলা হচ্ছে সেই চুক্তি আদতে থাকবে কি থাকবে না সেটা নিয়ে আগামী দিনে কথা হবে বলে মার্কো রুবিও মন্তব্য করেছেন। এখন তার মানে আপনাদের দেশে যে গোলামি চুক্তি, আমেরিকার গোলামি চুক্তি রয়েছে, সেই গোলামি চুক্তি থেকে বের করে আনতে পারে একমাত্র ভারত। এই যে ভারতকে দিনরাত গালাগাল করছেন, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা এই করে চিৎকার করে যাচ্ছেন, এখন হলো কি? আচ্ছা, এবার বিকেলে আমি আপনার সন্ধ্যেবেলা যে ভিডিওটা করব সেখানে দেখবেন ব্রিটেন একদিন ইটালি ফিটালি সমস্ত নরওয়ে ফরওয়ে সমস্ত চালান করছিল, নেদারল্যান্ড থেকে চালান করছিল, এখন ব্রিটেন বলছে যে আমরা সমস্ত বিদেশি মানে আশ্রয়দাতা যারা আছে তাদেরকে সব আমরা তাড়াবো। কিয়ের স্টারমারের গদি গেল, লেবার পার্টি এখন কি করে দেখা যাক, সেটা আমি বিকেলে বলবো। ওটাও একটা দুর্দান্ত মানে বাজে খবর, যেটা আপনাদের পক্ষে খুব খারাপ।